বাংলাদেশের যুদ্ধ যুদ্ধ খেলা শেষ। বাংলাদেশকে একেবারেই উড়িয়ে দিল ভারতের সেনাপ্রধান। দেখুন, এতদিন পর্যন্ত আপনাদের সামনে যা যা তথ্য দেখিয়েছি, সেই তথ্যগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে রাজনৈতিক বক্তব্য, সেটা এপার বাংলা কিংবা ওপার বাংলা বলুন। রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে একে অপরের প্রসঙ্গে হুঙ্কার ছাড়ছে সেই বক্তব্য আপনাদের সামনে শুনিয়েছি। কিন্তু যে বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকবেন বা থাকার কথা, সেই বক্তব্যই আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, এবং সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এটা খুবই সত্যি কথা যে ওপার বাংলার মোহাম্মদ রিজভী কি বক্তব্য বলছেন আর এপার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য বলছেন, তার থেকে অনেক বড় গুরুত্ব হচ্ছে যদি সেনা প্রধান কোনো বক্তব্য রাখেন। আর ওপার বাংলার ওয়াকারুজ্জামানের কিছু কিছু বক্তব্য আপনাদের শোনাতে পারলেও ভারতের সেনা প্রধানের বক্তব্য এতদিন পর্যন্ত আমরা আপনাদের শোনাতে পারিনি। তার কারণ, প্রকাশ্যে বাংলাদেশ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। এই প্রথম ভারতের তরফ থেকে এই প্রথম কোনো উচ্চ পর্যায়ের সেনা কর্তা, উচ্চ পর্যায়ে বললে ভুল হবে, সর্বোচ্চ পর্যায়ের সেনা কর্তা, সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন এবং মুখ খুলেই কার্যত বাংলাদেশকে উড়িয়ে দিলেন। কেন এই কথা আমি বলছি বাংলাদেশকে উড়িয়ে দিলেন, ব্যাখ্যা করব আজকের এই পর্বে। এবং এছাড়াও এত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে মিডিয়াতে যে ধরনের আলোচনা হয় তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে এমন বক্তব্য তিনি বলেছেন যেটা শোনাটা আপনাদের প্রত্যেকটি ভারতীয়দের অত্যন্ত প্রয়োজন। এছাড়াও যে তথ্য আপনাদের সামনে দিতে চলেছি, আপনারা কি শুনেছেন যে বাংলাদেশের নাম পরিবর্তন হতে চলেছে? বাংলাদেশ আর বাংলাদেশই থাকছে না, এমনও তথ্য আজকের এই পর্বে আপনাদের সামনে দেব। তাই যদি ভালো লাগে পর্বটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনাদের সর্বপ্রথম আমি যে বক্তব্যটা শোনাতে চাইবো, ভারতের সেনা প্রধান, অর্থাৎ আগেকার দিনের রাজরাজাদের যেমন সেনাপতি থাকতো, ঠিক সেই এই মুহূর্তে গণতান্ত্রিক ভারতবর্ষের যিনি সেনাপতি, সেনা প্রধান, তিনি হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী। তিনি বেশ কিছু অসাধারণ বক্তব্য রেখেছেন এবং সর্বভারতীয় সাংবাদিক সম্মেলনে তাকে যা যা প্রশ্ন করা হয়েছিল তার সরাসরি তিনি উত্তর দিয়েছেন। তার মধ্যে দুটি অংশ আপনাদের শোনাবো এবং দুটি বাংলাদেশ প্রসঙ্গে। প্রথম কথা দেখুন, বাংলাদেশের মৌলবাদী নেতৃত্ব তারা হুঙ্কার দিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারত যদি বিরোধিতা করে তাহলে তাদের জঙ্গিদের পাঠিয়ে আমাদের চিকেন নেককে কেটে তারা সেভেন সিস্টারকে আলাদা করে দেবে। আশা করি এই বক্তব্যটি আপনাদের এখন পর্যন্ত মুখস্থ হয়ে গিয়েছে এবং এটা সত্যি আমরা সকলেই ভয় পেয়েছিলাম যে সত্যিই তো যে সেভেন সিস্টার, সাতটি রাজ্য, সেগুলো গোটা ভারতবর্ষের সঙ্গে কানেক্টেড রয়েছে শুধুমাত্র শিলিগুড়ি করিডর দিয়ে, যেটা অত্যন্ত সরু একটা চিকেনের গলার মতো। তাই যদি কোনোদিন সেখানে প্রবলেম হয় তাহলে সাতটা রাজ্য ভারত থেকে আলাদা হয়ে যেতে পারে। এই ধরনের সন্দেহ আমাদের মনের মধ্যেও তৈরি হচ্ছিল এবং সেই সন্দেহকে কাজে লাগিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতৃত্বরা তারা বারবার হুমকি দিচ্ছিলেন যে আমাদের নাকি সেভেন সিস্টারকে তারা কেটে দেবে। কিন্তু ভারতের সেনাপ্রধান কি বললেন, সেই বক্তব্যটা অত্যন্ত ইন্টারেস্টিং। তিনি কি বলছেন জানেন? ভারতের সেনাপ্রধান বলছেন এই যে চিকেন নেক, এটাই ভারতের সব থেকে স্ট্রং পয়েন্ট। ভাবতে পারেন, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে এমনকি ভারতবাসী পর্যন্ত আমাদের মনে সন্দেহ রয়েছিল যে সত্যি এই দুর্বল চিকেন নেককে যদি কোনোদিন ডিস্টার্ব করা হয় তাহলে 6টি রাজ্য আলাদা হয়ে যাবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সেনাপ্রধান বলছেন ওটি আমাদের সব থেকে স্ট্রং পয়েন্ট, ওটা মোটেই দুর্বল পয়েন্ট নয়। কেন এ কথা তিনি বলছেন ব্যাখ্যা করব, কিন্তু তার আগে তার বক্তব্যটা, ভারতের সেনাপ্রধানের বক্তব্যটা শোনাবো আপনাদের সামনে। শুনুন। Chicken snake is concerned, I would like to put it in a different perspective. That is our strongest point, because all the forces which are there in West Bengal, all the forces which are there in Sikkim, all the forces which are there in Northeast, from all the three sides our forces can congregate there. So that is the strongest point, that's not the weakest point. Let me assure you that. As far as the activities of China is concerned, we are keeping a close watch, and whichever quarter are required to be kind of sensitized with that, that is being done. And what we talked about, are our forces ready for any kind of action or reaction? Our forces have always been ready and there is no let up on that.
শুনলেন বন্ধুরা, একেবারেই বিপরীত একটা বক্তব্য, এবং ভারতের সেনাপতি বলে কথা, তার বক্তব্যের তো একটা গুরুত্ব রয়েছে। তিনি কি বললেন আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি বলছি। তিনি বলছেন যে আপনারা বলছেন চিকেন নেক সব থেকে দুর্বল, এবং এটা নিয়ে অনেকেই বলছেন ভারতের জন্য একটা থ্রেট, কিন্তু এটাই ভারতের সব থেকে স্ট্রংগেস্ট পজিশন। কেন না, এই ছোট্ট একটি চিকেনের গলার মতো অংশ, সেটাকে ঘিরে রয়েছে 3-4টি রাজ্য। অর্থাৎ এই দিকে রয়েছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গে ভারতের মিলিটারি ট্রুপরা রয়েছে। ওপরের দিকের যে অংশটা দেখছেন সেখানটা সিকিম, সেখানেও ভারতের মিলিটারি ট্রুপ রয়েছে, এবং ডান দিকেও রয়েছে নর্থ ইস্ট, সেখানেও মিলিটারি ট্রুপ রয়েছে। অর্থাৎ একটা ছোট্ট অংশ কার্যত ভারতের 3-4টি অঙ্গ রাজ্য দিয়ে ঘেরা, এবং সেখানে 3-4টি অঙ্গ রাজ্যে মিলিটারি ট্রুপ বসে রয়েছে। সেখানে ছুঁচ পর্যন্ত গলার উপায় নেই। কাজেই বুঝতেই পারছেন আপনারা যে ভারতের সেনাপতি বলছেন এটাই আমাদের সব থেকে শক্তিশালী একটা জায়গা, এটা দুর্বল জায়গা ভাবার তো কোনো কারণই নেই, উল্টে এটা সব থেকে শক্তিশালী। এটা প্রথম। দ্বিতীয় আপনাদের শোনাবো, একজন সাংবাদিক, সম্ভবত ইন্ডিয়া টুডের একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি প্রশ্ন করলেন যে এই যে বাংলাদেশ আর ভারতের পরিস্থিতির দ্বিপাক্ষিক সম্পর্কের এতটা অবনতি, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী যে সমস্ত কার্যকলাপ করা হচ্ছে, এবং সেটা যে সর্বৈব মিথ্যে এমনটা নয়, তার কারণ বাংলাদেশও বিভিন্ন রকম অস্ত্র, যেমন ড্রোন থেকে শুরু করে সাঁজোয়া গাড়ি, এমনকি হেলিকপ্টার বা ফাইটার জেট তারা আমদানি করার চেষ্টা করছে। এই প্রস্তুতিতে ভারত নিজেদের কতটা প্রস্তুত রাখতে পেরেছে, ভারত কি ভাবছে এই প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে? অত্যন্ত একটি পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন একজন সাংবাদিক। এই প্রশ্নের উত্তর কি দিলেন আমাদের সেনা প্রধান, সেইটাই শোনাটা আপনাদের প্রয়োজন, তার কারণ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আসুন আগে শুনুন, তারপরে আসবো ব্যাখ্যায়। শুনুন আগে বক্তব্যটি। Ani Sharma from India Today. My question is regarding Bangladesh. In last 6 months, we've seen a lot of disturbance out there after the regime change, especially, and there have been reports of vulnerability along the northeastern states, as we see a very free movement that is being allowed, especially for the anti-India elements in few parts of Bangladesh, close to India-Bangladesh border. We also see a lot of procurements that are being intended by the Bangladesh in terms of new tanks, fighter jets. You asked about the Bangladesh. So I'll take your mind back to the comment which has been given by the Bangladesh chief recently, that India is strategically important to us, and same is vice versa. Bangladesh is strategically important to us. As of today, which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. শুনলেন বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তাও আমি আপনাদের সামনে বলতে চাইবো যে এই ঘটনা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে থেকেই ওপার বাংলার সেনাপ্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামানের সঙ্গে তার ভিডিও কনফারেন্সিং হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে ভারত স্ট্র্যাটেজিক্যালি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখুন, এই যে মৌলবাদীরা বিভিন্ন জিগির তুলছে, অথচ বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ভারত স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভারত তো চিরকাল বলেই আসে যে বাংলাদেশ ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের যে মৌলবাদীরা কিংবা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সমস্ত ভারত বিরোধী কথা হয়, বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু সেটা মানতে নারাজ। অর্থাৎ সেখানে একটা বিরোধিতা আপনারা এই বক্তব্যে শুনতে পেলেন।
দ্বিতীয়ত হচ্ছে তিনি বললেন যে বাংলাদেশের সঙ্গে আমাদের সেনা মহড়া হয়, কিন্তু এই মুহূর্তে সেই সেনা মহড়াটা হচ্ছে না, তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো গভর্নমেন্ট নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে তিনি একটি জায়গায় বলছেন, আপনাদের জায়গাটি আরো একবার আমি শোনাবো। তিনি বলছেন যে যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কথা বলেন, তাহলে সেই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি বা অবনতি এই নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, তার কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকারই নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকারকে কার্যত উড়িয়ে দিলেন ভারতের সেনাপ্রধান। সেটা কোনো দেশ চালানোর পদ্ধতিই নয়। বাংলাদেশ যদি সত্যি নিজেদের গণতান্ত্রিক দেশ বলে থাকে, তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটা যে কোনো সরকারই নয়, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিল কিন্তু ভারতের সেনাপ্রধান। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে কার্যত গুরুত্বই দিতে চাইছেন না। তিনি এটাই বোঝানোর চেষ্টা করলেন যে যখন ঠিক সময় আসবে, যখন বাংলাদেশে নির্বাচিত একটা সরকার হবে, সেই সরকার যদি ভারত বিরোধী জিগির তোলে, সেই সরকার যদি অন্য রকমের কোনো পদক্ষেপ নেন, তাহলে ভারতের পক্ষে সেটাকে জবাব দেওয়ার, ভারতের পক্ষে সেটাকে পদক্ষেপ নেওয়ার একটা জায়গা থাকবে। কিন্তু যে সরকারটা একটা সরকারই নয়, যেহেতু বাংলাদেশ নিজেদেরকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করে থাকে, তাই সেখানে একটা কয়েক মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার তিনি এসেছেন, তার উচিত ছিল যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নির্বাচন সংগঠিত করা, কিন্তু সেটা তারা করছেন না। সেই কারণেই আপনারা হয়তো এটাও খবর পেয়েছেন যে বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনৈতিক দলগুলি রয়েছে, বিএনপি এবং জামাতের কথা বলতে পারবো না, কিন্তু বিএনপি তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচন করাতে, অথচ মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন যতটা দেরি করা সম্ভব দেরি করতে, তার কারণ তিনি এই ক্ষমতাটা উপভোগ করছেন বাংলাদেশে বসে। আর ভারত যতদিন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রীর মুখ হয়ে রয়ে গিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো পদক্ষেপ নিতে পারবে না, তার কারণ এটা কোনো সরকার বলেই মনে করে না। হ্যাঁ, যদি এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হবে, তাহলে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই পড়ছে না, তার কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কিছুই নয়। তাই ভারত বাংলাদেশকে এই মুহূর্তে কি চোখে দেখছে, ভারতের সেনাপ্রধানের মুখ থেকে যেটা শুনলেন, এর থেকে বড় কিছু তো আর হতে পারে না। আসুন ওই জায়গাটা যারা মিস করে গেছেন আরো একবার শোনাবো। তিনি পরিষ্কারভাবে বলছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের যদি কথা ওঠে, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই, যখন নির্বাচিত সরকার হবে তখন এই বিষয়ে আলোচনা করা যাবে। এই ধরনেরই বক্তব্য বললেন তিনি। কি বললেন ওই ছোট্ট অংশটা শোনাবো আরো একবার। When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. শুনলেন বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। ভারতের সেনাপ্রধানের মুখ থেকে যখন এই বক্তব্য শুনলেন, ভারতের সেনাপ্রধান যখন বাংলাদেশকে পাত্তাই দিতে চাইছেন না, বাংলাদেশকে বলবো না, মোহাম্মদ ইউনূসের প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশকে পাত্তাই দিতে চাইছে না, কার্যত ভারত এই সরকারকে স্বীকৃতি দেয়নি। এই যেমন ধরুন আফগানিস্তানে তালিবান সরকার রয়েছে, কিন্তু ভারত কিন্তু সেই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ঠিক তেমনি ভারত এই বাংলাদেশের সরকারকে কোনোভাবেই স্বীকৃতি দেয়নি। তাই ভারত অপেক্ষা করছে নির্বাচনে নির্বাচিত হয়ে যদি কোনো রাজনৈতিক দল সেখানে ক্ষমতায় আসে, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উঠবে, তাহলে বাংলাদেশের ওপার থেকে যদি যুদ্ধের জিগিরের কেউ কথা বলে, ভারত তার উত্তর দেবে। ওপার বাংলার একজন ইউটিউবার কি বললেন, মোহাম্মদ ইউনূস কি বললেন, এটা ভারতের সেনাপ্রধান পাত্তাই দিচ্ছেন না। যাই হোক, এই তথ্যটা আপনাদের সামনে শুনিয়ে আপনাদের আশ্বস্ত করার চেষ্টা করলাম। কিন্তু যেটা আরো একটা অংশ আপনাদের বলবো বলেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন হতে চলেছে। তবে যেহেতু পর্বটি লেন্দি হয়ে যাচ্ছে, আজকে পুরোটা বলবো না, অল্প কিছুটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, কিন্তু গত পর্বে চেষ্টা করব এই তথ্য দিতে। দেখুন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাম কি জানেন? অনেকেই হয়তো জানেন না, এমনকি বাংলাদেশের মানুষও সম্ভবত জানেন না। বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনেকেই শুধু বাংলাদেশ বলেন, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেই নামটা চেঞ্জ হয়ে গিয়ে এখন হতে চলেছে নাগরিকতন্ত্র বাংলাদেশ। এই নিয়ে একটা সুপারিশ জমা পড়েছে সংবিধান সংস্কার কমিশনে। তা নিয়েই বাংলাদেশ হয়তো সিদ্ধান্ত নিতে চলেছে আগামী দিনে তাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে পরিবর্তন হয়ে নাগরিকতন্ত্র বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই পরিবর্তনের ফলে বাংলাদেশে কি পরিবর্তন হবে? একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। কেন এই পরিবর্তন করা হচ্ছে, কেন এই সুপারিশ দেওয়া হচ্ছে, তার পেছনেও কিন্তু মৌলবাদীদের ইন্ধন রয়েছে। কিন্তু আজকের পর্বে আপনাদের সামনে
সময়ের জন্য ব্যাখ্যা করছি না, আগামী পর্বে নিশ্চিতভাবে ব্যাখ্যা করব। আপনারা চোখ রাখবেন আমাদের পর্দায়। কিন্তু যেভাবে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কার্যত এড়িয়ে গেলেন আমাদের সেনাপ্রধান, তার কারণ বাংলাদেশকে বলা ভুল হবে, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকারকে ভারত স্বীকৃতি কার্যত দেয় না, সেটা স্পষ্ট করে দিলেন কিন্তু ভারতের সেনাপ্রধান। আর এর ওপরে বলার সাধ্য তো কারণ নেই। তাই একেবারে উচ্চ পর্যায়ের এই প্রথম এত বড় তথ্য আপনাদের সামনে দিলাম, যেটা হয়তো আপনারা অন্য মিডিয়াতে হয়তো নাও শুনে থাকতে পারেন। তাই যদি ভালো লাগে আমাদের এই এফর্টকে, এবং যদি এই ধরনের প্রচেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, এটা তো সামগ্রিক প্রচেষ্টা, আমার একার পক্ষে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি না আপনাদের মতো যারা দর্শকরা রয়েছেন এত ভালোবাসা দিতেন, এত সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, সেটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে এইভাবে যদি না পাশে থাকতেন, তাহলে আমাদের এই পথ চলাটা দিনের পর দিন অত্যন্ত কঠিন হয়ে যেত। তাই আপনারা পাশে আছেন বলেই আমরা সময় অতিবাহিত করতে পারি, আমরা নিজেদের শ্রম লাগাতে পারি, আমাদের নিজেদের আর্থিক বোঝা চাপাতে পারি, শুধুমাত্রই আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সমর্থন করার জন্য অবশ্যই পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক অবশ্যই করতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।